হাতেঘাটা চর পদ্মার করাল গ্রাসে ছিন্ন বিচ্ছিন্ন এক জনপদের নাম, যে চরের মানুষেরা নদী ভাঙনের শিকার হয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন। নদী ভাঙনের শিকার হয়ে এই জনপদের মানুষ বসবাস করছেন অনেকটাই শরণার্থী শিবিরের মতো। বাড়িঘর পরিবার পরিজন থেকে আলাদা হয়ে যাওয়া এই জনপদের মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। মানুষের কান্না আর বুক ভরা কষ্টে ভারী হয়ে আছে এই জনপদ। এই চর যেমন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তেমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নানা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে। ভোরবেলায় আমরা রওনা দিলাম বিলুপ্ত প্রায় জনপদ হাতিঘাটা চরের দিকে। চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে যাচ্ছি। বর্ষা মৌসুমে এই মাঠগুলো পানির নিচে ঢেকে থাকে। পানি শুকানোর পরে পলিজমায় এই মাটিতে কৃষকেরা মাসকলাই ও ভুট্টা রোপণ করেন। এই চরের প্রধান যানবাহন মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি। ভোরেই মানুষ কাজের জন্য বের হয়ে গেছেন, যদিও সূর্য মামার সাথে আমাদের এখনো দেখাই হয়নি। সকালের কুয়াশা মাখা ভুট্টা গাছগুলোর মধ্য দিয়ে আমাদের মোটরসাইকেল চালিয়ে যেতে বেশ ভালোই লাগছে, তবে সারা রাত ভিজে থাকা এই কাঁচা রাস্তায় যাওয়াটা বেশ কঠিন। এর মধ্যে শীতের প্রকোপ তো রয়েছেই। কিছুক্ষণ যাওয়ার পরে চোখে পড়ল একটি বাজার। বাজারে আসা যাওয়া করার জন্য একটি সাঁকো খেয়াল করলাম। বর্ষায় এই অঞ্চল কতটা প্লাবিত হয় এই সাঁকো দেখেই বোঝা যাচ্ছে। বাজার পার হয়ে বাম দিক দিয়ে রওনা দিলাম হাতিঘাটা চরের দিকে। এই রাস্তাতে প্রচুর পরিমাণে ধুলোবালি রয়েছে। আমরা যারা বাইকের পিছনে ছিলাম তারা একদম ধুলোয় ঢেকে গিয়েছিলাম। কাঁচা পাকা রাস্তা পার হয়ে আমরা আবারও চলে আসলাম মাঠের মধ্যে। এই জনপদের উপর দিয়ে বর্ষায় ও নদী ভাঙনের সময় কতটা দখল গেছে এই বৃষ্টির দিকে তাকালেই বোঝা যাচ্ছে। হাতিঘাটা চরের কাছাকাছি আসার সাথেই দেখলাম নদী ভাঙনের শিকার হওয়া মানুষজনের নতুন বাড়ি। নদী ভাঙনের শিকার হয়ে মানুষ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। হাতিঘাটা চরে যাওয়ার সময় পথে চোখে পড়ল আরও একটি দৃশ্য। শিশুরা ইটের ভাটা বানিয়ে খেলছে। এই দৃশ্য যে কতকাল পরে দেখলাম। ছোটবেলায় আমরাও ছোট ছোট ইট বানাতাম আর মাটির গুলি বানিয়ে পোড়াতাম। সেই পোড়ানো গুলি নিয়ে আবার খেলতাম। মাটির রাস্তার উপর দিয়ে যাচ্ছে যাত্রী নিয়ে মোটরসাইকেল, আর রাস্তার পাশ দিয়ে রয়েছে ধানের বীজতলা। কিছুদিন পরে এসব বীজতলা থেকে ধানের চারা তুলে নিয়ে জমিতে রোপণ করা হবে। আমরা পৌঁছে গেছি হাতিঘাটা চরে। সংগ্রামী এই মানুষটির পায়ের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা সংগ্রাম আর কষ্ট করে গেছে তার জীবন। জীবনে শুধুমাত্র বেঁচে থাকার জন্যই বেঁচে আছেন এই চরের অনেক মানুষ। হাতিঘাটা চর এইখান থেকে কয়েক কিলোমিটার ভেতরে অবস্থিত ছিল। এই চরটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে অবস্থিত। নদী ভাঙনের শিকার হয়ে সব মানুষ একসাথে জড়ো হয়ে বসতি স্থাপন করেছেন। অনেকেরই এখনো ঘরও জুটেনি, আবার অনেকেই এক ঘরে 10-12 জন সদস্য নিয়েই বসবাস করছেন। এবার তো ভাই নদী ভাঙ্গন খুব ভয়ঙ্কর। আচ্ছা, নদী ভেঙে মনে করেন আমাকে গরিব দুঃখী যেখানে যা ছিল, মানে এক একজন এক এক আশ্রয় নিয়ে কোনো রকম আর কি যাবজ্জীবন করতেছি। মানে এখন নদী ভাঙ্গনের কারণে আমাকে খুব পরিস্থিতি খুবই খারাপ। এখন একদম আমরা মানে পঙ্গু হয়ে গেছি আর কি, বেকার মানে পঙ্গু হয়ে গেছি। মানে কাজকর্মের দিক দিয়ে, জমি জমার দিক দিয়ে, সব দিক দিয়েই আমরা খুব হীন, অর্থহীনের দিক দিয়েই বেশিরভাগ। হয়তো যারা কোনোদিন মানুষের কাজ করেনি তারাও এখন বর্তমান মানুষের কর্মজীবীরা বাঁচতেছে আর কি। আচ্ছা, আগে যারা এক ধরনের রাজার মতো ছিল এখন একদম এহারে নিষ্পত্তি হয়ে গেছে আর কি। এই যেমন আমরা এখন বাজার ঘাটে রয়েছি, হয়তো কোনোদিন আমরা যা করিনি এখন আমাকে তাই করা লাগবে, লাগছে করার কষ্টতে আর কি দিন কাটানো লাগে।
এতটুকু। লেখাপড়া খুব বড় কষ্ট দাদা। লেখাপড়া মানে আমাকে যাতে ইনাথপুর স্কুল গেছে, মানে মাস্টাররা শিক্ষকরা আসে, মানে গাং পাড়াবাড়ি আসে, মানে ছাত্র মানে তেমন একটা হয় না। নদীতে বাইঙ্গে স্কুল টিস্কুল হয়ে গেছে গা। এখন যাই আছে মনে করেন আপনার মানুষ বিভিন্ন জায়গায় চাইপে চিপে রয়েছে, এই কারণে মনে করেন যে আছে আর কি কোনো রকম। আমরা খুব কষ্টে আছে আর কি, দিন যখন যাইতেছে খুব কষ্টে। আমাকে সেই ধরনের কোনো নাই আর কি। নদীতে জমিন ভাঙ্গে আমরা মানে হয়ে গেছি, সর্বহারা হয়ে গেছি। আপনাদের জমি ছিল না অনেক? জমিন আসলে অনেক, নদীতে ভাঙ্গে আমরা এখন খুব বেকার, কাজকর্ম চলে না, কষ্টে দিন যায়। ধরেন ভাই আমরা এই গাঙ্গে ভাঙ্গে আমরা খুব একটা মানে বিপদে আছি। জমিন আসলে নদীতে ভাঙ্গে গেছে, আমরা কামলা করে খাই, তারপরে কামলা করে চলে না, খুব কষ্টে জীবন যেমন যাইতেছে। নদীতে আমাকে সর্বহারা করে দিছে এবং আমাকে এই জায়গায় আর কি কোনো ভালো কোনো নাই সেই ধরনের। এক ঘরের মধ্যে আর থাকেন কই, থাকার তো কোনো জায়গা নাই কে। দায় গায়ে ঠিক এখন এই ঘরের মধ্যে দিনকে একদিনের মধ্যে ডাবাই নিয়ে গেল, তখন এসে কি করবে, এই ঘরের মধ্যে উঠছি পোলাপান নিয়ে। তা তো আর কিছু করার মতো নাই কে, রান্না নাই, বাড়ি নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছুই তো নাই, এই অবস্থার মধ্যে আসছি। কোনো ঘর নাই কে, এই বাজার ঘরের মধ্যে কত কষ্ট করবা লাগছি। ইয়ার থেকে কষ্ট হওয়ার আগে দেখেন তো কি এর মধ্যে থাকি, দোকানের মধ্যে রয়েছি পোলাপান নিয়ে। এরকম কষ্ট করা যায়, নদীতে সব কিছু নিয়ে গেছে। যে বাড়িঘর যা নদী ভাঙ্গনে যা দেখেন সব আমরা ওই এক জায়গাতে ছিলাম, সবাই জমি জমা ছিল, আমরা কইরা কেটে খাইতাম। নদী ভাঙ্গনের কারণে এখন দেখেন আমরা বাজারের ঘাটার পাশ পর্যন্ত রয়েছি, হয়তো বাজারে রয়েছি। এই যে এই এই টিন টিন সব আমাকে ওই নদী ভাঙ্গনে আমরা বাড়িঘর ভেঙে নেটে বাজার রাখছি, ও এখন ঘর দিতেও পারে না? ঘর দিতে পারিনি, এই পরিস্থিতি আছি ভাই। এই যে দেখেন আপনারা ঘুরে গেলে শুধু আমাকে মুখের কথা না, আপনার বাস্তব চোখে দেখা জিনিস। এইভাবে এই পরিস্থিতি আমরা এখন আছি। এই দেখেন এই বছর আমাদের এলাকায় সবাই আমরা প্রায় 40-50 ঘর আসলাম আমার গ্রামে। একই অবস্থা সবাই, মানে একভাবেই সবাই ভাঙছে। এই সবাই আমরা এই জায়গাতে বসবাস করতে। জমি জমা ছিল না স্যার? না, আমার জমি জমা ছিল না। যাদের অনেক জমি জমা ছিল তারাও তো নিঃস্ব, তাই না? হ্যাঁ, তারাও নিঃস্ব, সবাই মানে একই পরিস্থিতি সবাই। আমরাও যেরকম, জমিওয়ালারাও ওরকম ওইভাবেই, মানে আমরা এখন সবাই সমান। মানে আমরা যেমন কর্ম করে খাই, কর্ম থেকেও এনে বঞ্চিত। মানে যারা জমিদার তারাও তো নিঃস্ব, এই কারণে আমার মতো তারাও আর কি এখন রয়েছে যে বাস্তু হারার মতো। এইটুকু জায়গার ভিতরে মোটামুটি 200-300 পরিবার তো হবেই, 200-300 পরিবার, বেশি ছাড়া কম না। মানে জায়গা অল্প জায়গার ভিতরে এই পরিবারগুলো আছে আর কি এখন। মানে সবাই একই পরিস্থিতি, মানে নদী ভাঙ্গা জায়গা দেখতেছে সামান্য একটু জায়গা, একদম ছোট ছোট ঘর। এই ঘরের মধ্যে দেখতেছে 3টা দরজা। হ্যাঁ, এটার ভিতরে 3টা দরজা, 3টা রুম। কয়টা পরিবার এখানে? 3টা পরিবার এটার ভিতরে। এইটুকু জায়গা এটার ভিতরে 3টা পরিবার। কয়জন মানুষ বসবাস করে? মোটামুটি ধরেন 10 জন। 10 জন। হ্যাঁ, বউ ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ে সবাই এর ভিতরে। এছাড়া কোনো পরিস্থিতি কোনো উপায় নাই তো, কারণ আমাকে মানে বাইরে কোনো জায়গা জমিও নাই, যাওয়ার কোনো পরিস্থিতিও নাই। ওটাই মানে খারাপের কিছু নাই, এটাও আমাকে পরিস্থিতি তাই। এইটুকু ঘরের মধ্যে 5 জন মানুষ বসবাস করেন। দেখুন, এই যে ঘরের মধ্যে যদি ঢুকি, এপাশে একটি মাছ রাখার জন্য, এর পাশে এই যে আসবাবপত্র বলতে এইটুকু কয়েকটি হাঁড়ি পাতিল আর এই একটি চৌকি। আর এই যে মেজো দেখছেন, ধুলা বালি মাটির মধ্যে। বাড়িঘর ভেঙে এই জনপদের মানুষ একরকম ঠেসে ঠুসে বসবাস করছেন।
আমরা হাতিঘাটা চরের বাজারটি খুঁজছিলাম। সত্যিকার অর্থে এই চর ভাঙনের ফলে বাড়ি আর বাজার মিলেমিশে একাকার হয়ে গেছে। চর বলতে আমরা বুঝি মানুষের ফাঁকা ফাঁকা বাড়িঘর। একটি বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব বেশ, কিন্তু হাতিঘাটা চরে এসে দেখলাম এক ঘরের সাথে আরেক ঘর লাগানো। আজ আর কেউ নাই, এক পুগলা আমাকে বাত কাপড় দেয় না, কোহানে থাকে তার খবর নাই। কেমনে খাওয়া দাওয়া করেন এখন? খাওয়া দাওয়া এই যে কাঠের চাল দিছে, বিজেপি কাঠের চাল দিছে, কাঠে তাই খাই। কয় কেজি চাল খান? আমাকে তো দেয় না, আমার 1000 টাকা দা কিনে আনুন নাকি, আমাকে দেয় না কি। গাই গিয়ে একটু একটা গাই আছে, তাই দুয়াই, তাই খাই বেশি, তাই দেয় আবার কটা চাইলে নি তা খাই। সদাই নাই ওনার বেরো নিষ্ঠ। ব্রেন স্ট্রোক করছেন না? হ্যাঁ, কতদিন হলো কাকা? বছর দিয়েছি, কথা কান শুন না কেন? না, ওনার বছর দিয়েছে বেরো নিষ্ঠ। ওই ওনার ওষুধ কিনতে কিনতে আমার ওষুধ কিনতে কিনতে আমার গাতে আর পয়সাই থাকে না। হ্যাঁ, 15 বিঘা জমি ছিল, 25 বিঘা। 25 বিঘা? 25 বিঘা ছিল, 5 একর বই কতখানি হয়? 15 বিঘা হয় না? জমি তো আসলো, জমি থাকলে কি করে বাবা, জমি থাকলে তো জমি তাহলে বাদ দেয় না। জমি তো না ভাঙতো তাতে আমরা এই দেশে আসতাম না। এই দেশে আইসি তো কপালটা পুড়ে গেছে কেমন, যে নিজের জমিন নাই, পরে জমি খাই। এই টেহা দিয়ে খাওয়া লাগে, সেই টেহাটা দেওয়া কষ্ট, রাহাও কষ্ট, বাড়ি কষ্ট চলবে না। সেই সংসারে বাড়ি কষ্ট করতে চলবে না। আমাদের 6 জন মানুষ খায় না, ধর একটা মানুষ খাড়ুয়ে বুঝেন না, একদিকে গেলে আর একদিকে হয় না, একটা দিলে আর একটা দিবের পান না। বুঝেন 6 জন মানুষ একটা গরমের ঠাই হাসুরি বুপিছে, লজ্জার কথা না? থাহা যায়, থাম যায় কন থাহি দাইছে করম কি থাম কোদারে থাকার তো জায়গা নাই, এরমই দি থাই মশলাই, শর্মের কিছু আর নাই। আল্লাহ রে কন কষ্ট খালি হয়নি। আপনার তো মা বাপ আছে, আছে না? আপনারও বউ আছে, মা বাপ আছে, আপনি কি মুঠে মুরব্বী গরমে থাকলে তাহলে মনে করেন সবারই ওরম ঠেহে। আমাকে আপনার তো মনে হয় মা আছে, আপনার মায়ের কাছে জিগি দেখেন যে বউ ফুলার ঘরে থাকলে কি মন ঠেহে, কিন্তু আমার ওইরমই ঠেহে। থাই যে কে এই নাকটা হাতে থায় না, নাকটা হাতে থুয়ে তার হুই থাই করুন কি যাম কোথায়, না তো থানাকে দুয়ার হইয়ে কষ্ট খাওয়া লাগুন। কবের গেলে চাইলে শিহুর আসে, জানেন এই দুঃখ কবের গেলে শিহুর আসে। নাহলে আজকে বাড়ির না ভাঙতো, তাহলে আমার বাড়ি আসলে সোনার বাড়ি ঘর। আজকে আমার পোলাপান নাতি নাতকুর কোনো কিছু চোহ দেয় না, দেন দেয় এই ফুটবলের মধ্যে কি চোহ দেখবো না, রামজাম চোহ দেখবো না, কিছু কিনে দিতে পারুম, কিনে অত খাওয়ার পারুম না, কিনে বাতি খামো, 6টা পেড়ি বরুম, গোয় কাপড়ি নমু, তেলি নমু না, এরা যাই জিনিস কিনে পোলানো সবাই দূরম করেন। ইয়ে দুঃখের বিষয় না, কিন্তু দুঃখের বিষয় করলে যেটা ফাইরে যায়। আমার বাড়িতে কত গাছ গাছ আসলে আমার নাতি নাতকর খাইয়ে বাইয়ে পড়তো, আজকে আমার নাতি নাতকর ফইনি, কিছু চোহ দেয় না। এটা বাড়ির দুঃখ, জানেন না, বাড়ির দুঃখ উঠে আমার আসলে শিহুর। বউরা তো তাহলে বুঝবো না, বউরা তো পোলাপান, ওরা তো বুঝবো না, বুঝিস না আমি কেমন ঠেহে পোলানোর সময় নাতি নাতকর সাজ কিছু না দেয়, দেন শীতের বোতল রাখছে না, শীতের একটা বোতল না দেন, বউগো কিছু দিন ফেন নাতি নাতকর কিছু দিন ফেন, কিছু তো দিন ফেন টেহার দরকার না। এই 6 জন মানুষে এই কালের একটা পোশাক কিনবার গেলে কম হইল 10,000 টাকা লাগবো, কয় নাচা নামিছে 10,000 টাকার কম হবো না, কম কয় যে বাবা আল্লাহ চালাইবা চলি আর কি করার নাই। কপাল হয়েছে বন্ধ, নাইলে গাঙ্গে ভাঙবো কার, আমরা পরের জায়গায় এসে থামকে। এই যে পরের জায়গায় বাড়ি করছি কত কেনজাম করে করবে দেবো না ঘর বাড়ি। এই যে গড়টা উড়িবার যাই, গড়টার এই যে পাইডে ভেঙে হেলে খাইতে বিড়ি মানুষ হইয়া, আর পোলার সঙ্গে পাইডে নিয়ে আচারে ভেঙে হেলে উড়িবার দেবো না। এসে দর্শকের দৈরে কই যে যাইবো কোথায় নেই, ওর কি জায়গা আছে এনে, তোমরা আমরা জায়গা না দিলেও পাইবো কোথায়। হ্যাঁ এই যে গরু দিচ্ছে, একখান গরুর ইনে জায়গাটা নাই, তারা দয়া করে দিছে বিলেছেন না রয়েছি তা পারতাম।
নদী ভাঙন কতটা আগ্রাসী ছিল তা আশেপাশে ফেলে রাখা টিনের বেড়া আর চাল দেখলেই বোঝা যাচ্ছে। অনেকেরই টিনের ঘর মেরামত করার আর সামর্থ্য হয়নি, তাই চরের ছন দিয়েই ঘরের বেড়া দিয়েছেন। এই চরের বাড়িঘরের দিকে তাকালে মনে হচ্ছে যেন কোনো শরণার্থী শিবিরে এসেছি। 20-25 বিঘা ছিল, তখন বেবাক নদীতে ভেঙে যাওয়ার পরে এই চর আইছি। এই চরে থেকে ওই যে 3-4 ভাঙা দিলাম। মানে এই চরের এখান থেকে ওখানে যাই, ওখান থেকে পরের জায়গায় যাই। আবার ওই যে বর্তমানে ও চাষ করি, বর্তমানে চাষে আছে 20 বিঘা, পরের বই টাকা দর্শন করে রাখছি। কষ্টের কোনো শেষ নাই। হ্যাঁ, আবার এই দেখেন এই যে ওই যে শেষ মাথায় আসলো, রাস্তার শেষ মাথায় বাড়ি আসলো, ওই জায়গা থেকে এখানে আইছি। এখান থেকে আবার আষাঢ় মাস আহার আগে আবার সরতে হলো। ও বাড়িঘর, এজন্য বাড়িঘরের অবস্থা তো একদম কাহিল। হ্যাঁ, একবারে কাহিল। এই দেখেন না, মানুষ হলাম 6 জন, ঘর একখান পাওনি। গড় একখান। তারপর আপনার এই যে কামাই রুজির করার মানুষ নাই, একজন মানুষ একদিকে গেলে আরেক দিকে হয় না, বুঝছে? এই ঘরে আপনার কয়জন থাকেন? এই ঘরে থাহি ওখানে পোলাপান, শাশুড়ি, আমরা ঘরে বাইরে 2 জন। বেবাকে একজন। আপনারা সবাই একসাথে? হ্যাঁ, হ্যাঁ। শ্বশুর শাশুড়ি? শ্বশুর না আর কি, শাশুড়ি। শাশুড়ি, হ্যাঁ। আপনার 2টা ছেলে মেয়ে না? না, 3 জন, 3টে মেয়ে। 3টা মেয়ে হ্যাঁ, আর ওই যে আমার বাড়িওয়ালার আমি। এইটুক ঘরের মধ্যে? হ্যাঁ, কষ্টের কোনো শেষ নাই, বুঝছেন? হ্যাঁ, এরপর আবার সরকারের বেবাক উন্নত বেবাক জিনিসের দাম দস্ত বাড়াই দিতে আছে, গরিব মানুষের তো মারা ছাড়ার উপায় নেই। না। লোকালয় ছেড়ে নদীর পাড়ে এসে দাঁড়ালাম, দেখলাম মানুষের ফেলে যাওয়া ভিটে। কয়দিন আগেও এখানে মানুষের বাড়িঘর ছিল, মানুষ পরিবার পরিজন নিয়ে মুখরিত ছিল এই জনপদে। নদী ভাঙনের এমন চিত্র দেখলে বুকের ভেতরটা একদম কেঁপে ওঠে। জানি না কেমন লাগছিল তাদের, যারা এই মায়ার বাঁধন ছিন্ন করে অন্যত্র চলে গেছেন। শুধুমাত্র বাড়িঘরই সরিয়ে নিয়ে গেছেন, অথচ এখনো পড়ে আছে তাদের লাগানো গাছপালা আর বিভিন্ন সবজি। চরের মানুষের জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে কৃষিকাজ, মাছ ধরা ও গবাদি পশু পালন করা। বাড়িঘরগুলোতে অনেকেই এক ঘরে গরু ছাগল নিয়ে বসবাস করছেন, আর অনেকেই মাথা গোজার ঠাইটুকু অন্যের জায়গা করেই বের হয়েছেন মাছ ধরতে। এই মায়ের কান্নায় ভারী হয়ে আছে আমার বুক, ভারী হয়ে আছে হাতি কাটা। নদী ভাঙনের শিকার হওয়া প্রতিটি মানুষের বুকই এভাবে ভারী হয়ে আছে। কেউ বা তার মতো কেঁদে নিজেকে হালকা করতে পেরেছেন, অনেকে সেটাও পারেননি। মানুষের দীর্ঘদিনের অবলম্বন আর মায়ার ভিটা রক্ষায় সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে রক্ষা করুক এই জনপদ। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। হাতে সময় থাকলে দেখতে পারেন ফরিদপুর মানিকগঞ্জ সিরিজের অন্যান্য ভিডিওগুলো। দেখা হচ্ছে নতুন কোনো জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।